কর ছাড় ও রাজস্ব আদায়ের কৌশল জানতে চায় আইএমএফ। নতুন ঋণের নীতিমালা নিয়ে চলছে আলোচনা। সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণে কমছে ব্যয়, 50,000 থেকে কমিয়ে 25,000 টাকা নির্ধারণ। চিপ নির্মাণে বিনিয়োগ বাড়াচ্ছে চীন, অভ্যন্তরীণ বাজারে 80% স্থানীয় প্রতিষ্ঠানের দখলে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি ইমদাদ হক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সফরকারী দলের সাথে নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে। কিসের ভিত্তিতে তা হবে তাও জানানো হবে। সচিবালয়ে সংস্থাটির সাথে বৈঠক শেষে একথা বলেন অর্থমন্ত্রী। জানান, দেশের আর্থিক খাতে অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ। এদিকে এনবিআরের কাছে ব্যাপক হারে কর ছাড়ের যৌক্তিকতা ও বাড়তি রাজস্ব আদায়ের কৌশলও জানতে চেয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে নতুন করে 400 থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ নিতে চায় বাংলাদেশ। বেশ কিছু আর্থিক সংস্কার কর্মসূচি নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে এ ঋণের জন্য তোড়জোড়। আর্থিক সংস্থাটির প্রতিনিধি দল সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে করছে বৈঠক। তারই ধারাবাহিকতায় বৈঠক হয় অর্থমন্ত্রীর সাথে। নানা ইস্যুতে আলোচনার পর ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, একটি রাজনৈতিক সরকারের যে দায়িত্ব দায়বদ্ধতা সেটিকে সম্মান করে আইএমএফ। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কখন কোন পরিবর্তন করা হবে সেটি ঠিক করবে সরকার। আইএমএফ এর দুটো গুরুত্বপূর্ণ কথা বলছে, একটা হচ্ছে সিকোয়েন্সিং। এটা ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন পরিবর্তনগুলো ক্রমান্বয়ে আসবে, এগুলো ওভারনাইট কিছু করা সম্ভব না। সিকোয়েন্সিং একটা উই হ্যাভ এগ্রিড। এ সময় শেয়ার বাজার, ট্যাক্স, জিডিপি গ্রোথ সহ বেশ কিছু খাতে সন্তুষ্টি জানিয়েছে আইএমএফ। ক্রমান্বয়ে কিছু পরিবর্তনের কথা বলেছে সংস্থাটি। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে, ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাথে বৈঠকে বসে আইএমএফ প্রতিনিধি দল। সেখানে চলতি অর্থবছরে ব্যাপক হারে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে। সেই সাথে বাড়তি রাজস্ব আদায়ে রাজস্ব বোর্ডের কৌশলও জানতে চাওয়া হয়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। উপসচিব থেকে শীর্ষ এসব পর্যায়ে সরকারি কর্মকর্তাদের বিনা সুদে গাড়ির কিনতে 30 লাখ টাকার ঋণ দেওয়ার রীতি শুরু করে আওয়ামী লীগ সরকার, যা শুরু হয় 2018 সালের জাতীয় নির্বাচনের আগে। এই সুবিধার আওতায় কর্মকর্তাদের মাত্র 1% ডাউন পেমেন্ট পরিশোধ করতে হয়, বাকিটা দিতে হয় 8 বছর মেয়াদী কিস্তিতে। আবার প্রতি মাসে কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণের নামেও দেওয়া হয় 50,000 করে টাকা। আর্থিক বিশ্লেষণ বলছে, কিস্তি সীমার পুরোটাই বলতে গেলে পকেটের কোনো অর্থ ছাড়াই গাড়ির মালিক হয়ে যান ওই কর্মকর্তা, যেখানে ঋণ ও সুদের পেছনে প্রতি বছর সরকারকে দিতে হয় মোটা অঙ্কের গচ্চা। আবার অন্য ক্যাডারের কর্মকর্তারা এসব সুযোগ না পাওয়ায় তৈরি হয় ক্ষোভ। এমন প্রেক্ষাপটে রক্ষণাবেক্ষণের খরচ 50,000 টাকা থেকে কমিয়ে 25,000 টাকা নির্ধারণ করা হয়। পুঁজিবাজারে দেখা দিয়েছে ইতিবাচক ধারা। গত সপ্তাহে জুড়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনে ও সূচকে উভয়মুখী ধারা ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহের শুরুতে রোববারও চাঙা ছিল পুঁজিবাজার। দীর্ঘ সময় লেনদেনের খরা দেখা দিয়েছিল দেশের পুঁজিবাজারে। সে ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 60 পয়েন্ট বেড়েছিল। গড় লেনদেন হয়েছে 13,000 কোটি টাকার বেশি। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছিল 251টির, কমেছে 122টির, আর অপরিবর্তিত ছিল 15টির দাম। আর গতকাল রোববার সপ্তাহের শুরুতেও ছিল সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা। 45 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 5,800 পয়েন্টের কিছু বেশি ছিল। লেনদেন হয়েছে 1600 কোটি টাকার বেশি। উই আর ভেরি হ্যাপি যে আমাদের মার্কেট ইজ লুকিং গুড এবং আমাদের ইনভেস্টার্স কনফিডেন্সও ফেরত আসছে, উইচ ইজ a very good indicator for all of us. আমরা যেটা চেষ্টা করছি 5 years একটা স্ট্র্যাটেজি করতে, কিভাবে আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা। গত সপ্তাহে প্রধান সূচক CASPI 15,000 পয়েন্টের বেশি ছিল। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 212টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত ছিল 30টির দাম। লেনদেন হয়েছিল প্রায় 1600 কোটি টাকা। সপ্তাহের শুরুতে রোববারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছিল 1115 পয়েন্টে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। চলতি অর্থ বছরেও সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে, এটি বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর আগের অর্থ বছরেও আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া বাধ্যতামূলক ছিল। 2026-27 অর্থ বছরে আয়কর রিটার্ন NBR এর ওয়েবসাইটে প্রবেশ করে জমা দিতে পারবেন TIN-ধারীরা। বর্তমানে এই সংখ্যায় রয়েছেন 1.25 কোটি লোক। তবে তাদের মধ্যে প্রতি বছর মাত্র 10 থেকে 42 লাখের মতো লোক রিটার্ন জমা দেন। তবে 5 শ্রেণীর করদাতাদের অনলাইনে রিটার্ন দেওয়া ছাড় করা হয়েছে। NBR এর এই বিশেষ আদেশ অনুসারে 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতাদের এই তালিকায় ফেলা হয়েছে। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা অনলাইনে রিটার্ন না দিলেও চলবে। দাবি উঠলেও সরকার চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় চুক্তিবদ্ধ বিদেশি কোম্পানিকেই রাখতে চায়, এমন তথ্য জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি সোমবার সংসদে বলেছেন, এই চুক্তি বাতিল কিংবা পুনঃচুক্তির কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্তর্বর্তী সরকারের সময়ে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের APM টার্মিনালের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুসারে লালদিয়া টার্মিনাল নির্মাণ করে 30 বছর চালাবে ডেনমার্কের প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সংগঠন এবং বাম রাজনৈতিক দলগুলো এই চুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছে। এই চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তারা দাবি করছে এর মধ্য দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এমন প্রেক্ষাপটে মন্ত্রী রবিউল আলম এই টার্মিনালে বিদেশি কোম্পানিকে যুক্তি করায় কি লাভ হয়েছে তা তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত করবে সরকার। সংসদে এক সম্পূরক প্রশ্নে ধর্মমন্ত্রীর পক্ষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর 2029 সালের মধ্যেই চালু হবে, এমন তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বলেন, এই বন্দরটি চালু হলে বাংলাদেশের প্রথমবারের মতো প্রায় 8,200 TEU ধারণ ক্ষমতার কন্টেইনারবাহী জাহাজ এবং প্রায় 1 লাখ টন ডেডওয়েট টন ধারণ ক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। নৌপরিবহন মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে গভীরতার সীমাবদ্ধতা থাকায় বড় মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারে না। ফলে অধিকাংশ আমদানি রপ্তানি পণ্য সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার মতো আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরে খালাস করে ফিডার ভেসেলে দেশে আনতে হয়। এতে প্রতি চালানে অতিরিক্ত খরচ ও বাড়তি সময় ব্যয়ের পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ সৃষ্টি হয়। ঝিনাইদহের মহেশপুরের গৌরীনাথপুরে চলছে জমজমাট ড্রাগন ফলের বেচাকেনা। এই বাজারে প্রতিদিন প্রায় 100টি আড়তে কেনাবেচা হচ্ছে কয়েক কোটি টাকার ফল। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নিজ জেলায় বড় বাজার আর ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সুযোগ পাওয়ায় খুশি চাষিরা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার ড্রাগনের রাজধানী হিসাবে খ্যাত। এই বাজারে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। সকাল থেকেই শুরু হয় কেনাবেচা, চলে বিকাল পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, মৌসুমের এই সময়ে প্রতিদিন বাজারে প্রায় 100টি আড়তে চলে এই ফল কেনাবেচা।
আড়তদাররা কৃষকদের কাছ থেকে মানভেদে সর্বনিম্ন 40 ও সর্বোচ্চ 90 টাকা দরে উৎপাদিত ফল কেনেন। বড় বাজার থাকায় ও ন্যায্য মূল্য পাওয়ায় খুশি কৃষকরা। আমাদের বাড়ির কাছেই বাজার, আমাদের বেচা কিনে খুব ভালো সুবিধা, আমাদের বেচতে কোনো টেনশন হচ্ছে না। এখন চাষিরা আগের তুলনায় কিন্তু অনেক সুবিধাজনক অবস্থানে আছে। গরিনাথপুর বাজার থেকে ড্রাগন কিনে আমি বিভিন্ন পাইকার মুকামে পাঠাই। এখানে আড়ত হওয়ায় এই এলাকার প্রান্তিক চাষিদের খুবই সুবিধা হয়েছে, কারণ ফসল মাটিতে কেটেই বাজারজাত করতে পারতেছে। নিরাপদ ড্রাগন ফল উৎপাদন নিয়ে আছে নানামুখী সমালোচনা। কৃষি বিভাগ বলছে এই বিষয়ে তারা নজর রাখছেন, পাশাপাশি বাজার ব্যবস্থাপনায়ও কাজ করছেন। কৃষকরা যেন এই ফলটির ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে, সেজন্য কৃষি বিপণন অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে তাদের সাথে তাদের যে মার্কেট লিঙ্কেজ বা মার্কেটে প্রবেশাধিকারটা সহজতর হয় সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। গৌরীনাথপুরের এই বাজারে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও যশোর জেলার কৃষকরা তাদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করতে নিয়ে আসেন। প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হয় এখানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে স্বনির্ভর হওয়ার পথে দ্রুত গতিতে এগোচ্ছে চীন। হুয়াওয়ের আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে আলিবাবা বা বাইডুর নিজস্ব চিপ ডিজাইন, বেইজিংয়ের এই চিপ বিপ্লব এখন বিশ্ববাজারের অন্যতম আলোচিত বিষয়। হংকংয়ের শেয়ার বাজারে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে কয়েকশো গুণ। চিপ ডিজাইনের ক্ষেত্রে বেইজিংয়ের সাফল্য এখন ঈর্ষণীয়। মার্কিন রফতানির নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানিয়ে দেশটির টেক জায়ান্ট হুয়াওয়ে সম্প্রতি উন্মোচন করেছে উন্নত কৌশল, যা পশ্চিমা সরঞ্জাম ছাড়াই চিপের কার্যক্ষমতা বাড়াতে সক্ষম। চলতি বছর চীনের অভ্যন্তরীণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারের 80% স্থানীয় কোম্পানিগুলোর দখলে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞায় চীনের জন্য শাপে বর হয়েছে। এনভিডিয়ার মতো বিদেশি চিপের উপর নির্ভরতা কমিয়ে আলিবাবা, বাইডু কিংবা ক্যামব্রিকনের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন নিজেরাই চিপ ডিজাইন করছে। এমনকি এনভিডিয়া সফটওয়্যারের আধিপত্য ভাঙতে হুয়াওয়ে নিয়ে এসেছে নিজস্ব প্ল্যাটফর্ম। ডিজাইন খাতে চমক দেখালেও উৎপাদনের ময়দানে চীনকে এখনও কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। চিপ তৈরির অত্যাধুনিক লিথোগ্রাফি মেশিনে আমদানি নিষেধাজ্ঞা থাকায় 7 ন্যানোমিটারের নিচের চিপ তৈরিতে বাধার মুখে পড়ছে বেইজিং। বর্তমানে আমেরিকার মোট কম্পিউটিং সক্ষমতার মাত্র 7 ভাগের 1 ভাগ রয়েছে চীনের হাতে। ঘাটতি পূরণে বেইজিং এখন পুরনো প্রযুক্তির মেশিন দিয়ে কাজ চালানোর বিকল্প পথ খুঁজছে। আগামী 3 বছরে এআই অবকাঠামোতে $400 বিলিয়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনের ক্লাউড জায়ান্টরা। চিপ শিল্পে বেইজিংয়ের স্বনির্ভরতার লড়াই আগামী বিশ্ব ভূ রাজনীতির সমীকরণকে বদলে দিতে পারে। ইফতেখার আলম, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।